আজ মার্চ মাসের 1 তারিখ, পবিত্র মাহে রমজান শুরু। খুব ভারাক্রান্ত মন নিয়ে অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে, ছেলে মেয়েদেরকে নিয়ে যেখানে আজ তারাবি নামাজ পড়ার কথা, যেখানে রান্না করার কথা, ছেলে মেয়েদেরকে নিয়ে সেহরি খেয়ে রোজা রাখার কথা, সেখানে আজ প্রেস ক্লাবে দাঁড়িয়ে আছি। একজন নারী, আমি একজন মা, আমার মতো আমার হাজারো বোনেরাও এখানে আছে। আজ কয়েকদিন যাবত আমরা এখানে আমাদের দাবি নিয়ে দাঁড়িয়ে আছি। আমরা সমাজের বিত্তবান সচিবালয়ের লোকজন, তারা কি মুসলিম না? সচিবালয়ে যারা আছেন, যারা এই সমস্যার সমাধান করতে পারেন, তারা কি মুসলিম না? তারা কি তারাবি নামাজ পড়বে না? তারা কি সেহরি খাবে না? আজ আমাদের কি এমন একটা দাবি? আমরা তো সরকারি প্রতিষ্ঠানে কাজ করছি, সেখানে তো আমাদেরকে এভাবে কষ্ট দেওয়া, এভাবে বেতনবিহীন কাজ করানো, কোভিড-19-এ এত দুঃখ, এইভাবে রমজানের ভিতরে কাজ করেছিলাম। আমাদের দুঃখ দুর্দশা ব্যথা বেদনা বোঝে না, কাদের জন্য আমরা এগুলো করি। আজ আমার ভাইরা এখানে মৃত্যুর সাথে লড়াই করছে, অনশন দিছে। আমরা তো বলছি যে আমাদের ছোট্ট একটা দাবি একবার প্রথম মেনে নেন, সেটা হলো দাসপ্রথা বাদ। অন্তত পক্ষে দাসপ্রথা থেকে আমাদেরকে মুক্তি করেন, আমরা এই দাসপ্রথা থেকে মুক্তি করেন। কিন্তু তারা কি পারে না? যে জায়গায় ফ্যাসিবাদী সরকারকে আলটিমেটাম দিয়ে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, বাংলাদেশ ছেড়ে সে বিদেশে যাইতে বাধ্য হয়েছে, সেখানে সাধারণ একটা ঠিকাদার এই বাতিল করা আহামরি কিছু ছিল না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দুইবার কথা দিয়েছিলেন যে তোমাদের কারো চাকরি যাবে না, আমি থাকাকালীনে তোমাদের সবকিছুই আমি দেখব, কোনো সমস্যা হইলে আমাকে জানাবে। কিন্তু তার সচিবের, তার যে সেক্রেটারির নাম্বার দিয়েছিলেন, নাম্বারও বন্ধ থাকে, তার ওখানেও যাইতে দেয় না। পুলিশ প্রশাসন আমাদেরকে টর্চার করে ফেরত দেয়। আবার এই জায়গা যখন দাবি নিয়ে 22 তারিখে আসলাম, সে জায়গাও পুলিশের টর্চার হইলাম, জল কামান নিক্ষেপ করলো, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো, কানে আঘাত খেলাম। সব কিছু মিলিয়ে এই বাংলাদেশে এমন কোনো কি ব্যক্তি নাই যে আমাদের এই দুঃখ দুর্দশা শুনবে, দেখবে, সমাধান করবে? ভাই, এক বাক্যেই বলতে চাই, আমরাও মানুষ, আমাদেরও জীবন আছে, আমরাও মানুষ, আমাদেরও জীবন আছে। আমরা এই বাংলাদেশের একজন নাগরিক। এই নাগরিক হিসেবে আমাদের যে দাবি, সেই দাবি আপনারা মানতেছেন না কেন? কেন মানতেছেন না? এই ঠিকাদারের মাথা থেকে কি আপনারাও কি চাঁদা খান? বলি, এক চাঁদাবাজকে খেদাইছেন, আর এক চাঁদাবাজ মাথা চড়া দিয়ে উঠছে। সব জায়গায় টেন্ডারবাজি চলছে। টেন্ডারবাজি কারা করছে? ডক্টর কি ইউনূস সাহেব করছেন তার লোকজন দিয়ে? তার তো কেউ নাই, তার তো কেউ নাই ঠিকাদারি চাঁদাবাজি করার জন্য। তা আমি বলতে চাই, শান্তিতে নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি অত্যন্ত ভালো মানুষ। এখন হয়তো আপনি ঘরে আছেন বা আপনার লোকজনরাও ঘরে আছে। দয়া করে আমাদের এখনো যদি কোনো সিদ্ধান্ত দেন, আমরা ঘরে ফিরে যাব। আর যদি না দেন, তাহলে হয়তো আমরা ঘরে ফিরে যাব না। এই রমজানের সেহরি মনে আমাকে রুজিতে নাই, আমরা হয়তো মৃত্যুবরণ করবো, তারপর আমরা এখান থেকে ফিরে যাব না। আমি আমার অনেক কষ্ট হচ্ছে, আমি কথা বলতে পারতেছি না, আমার বলার আর কিছু নাই। ধন্যবাদ আমাদের মুগদা মেডিকেল কলেজের রাজপথের লড়ার শহীদ। সরকার যে টাকা দেয় আমাদের, আর সব দালালেরা
সরকার যে টাকাটা দেয় আমাদেরকে, আমরা সেই টাকাটা পাই না। আমাদের কিন্তু মাথা পিটি কেটে আমাদেরকে তাদের আদায় করে নিয়ে যায়। কেন ভাই, আমরা কি এটা প্রাপ্ত না? এই যে সকাল 6টায় বেরোচ্ছি, এই রাতের বাজে 10টা, এই মাত্র ডিউটি শেষ করে এই মাত্র আসলাম, আমাদের প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করলাম। এই আমরা কিসের জন্য আমরা এটা? আর আমার বেতন পাই আমি 17,500 টাকা, আমাদের বেতন আছে 24,500 কত টাকা যেন। আমাদের ওভারটাইম সব কিছু বঞ্চিত। এই যে আমরা গাড়ি চালাই, এই যে আমরা সব কিছু হক যে আমরা বঞ্চিত, বছরে কোনো বোনাস পাই না। এই যে আজকে 3টা মাস ধরে বেতন পাই না, এই যে 3টা মাস ধরে বেতন পাই না। আজকে একটা সবর এই রোজা ফার্স্ট রাত, এই যে আমরা যে বাজার করব সেই পর্যন্ত আমাদের হয়নি। কেন আমাদের এত কেন কষ্ট ভাই? আসসালামু আলাইকুম ভাই, এটা সবাই দেখবেন ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় ভাইকে। এই যে ডিউটি শেষ করে ওই যে গাড়ি রাখা। ধন্যবাদ প্রিয় ভাইকে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে সকল সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঠিকাদার প্রথা বাতিল করে আউটসোর্সিং, দৈনিক মজুরিভিত্তিক ও প্রকল্পের কর্মকর্তাদের আত্মীয়করণ, বিনা কারণে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে আমরণ অনশনের তৃতীয় দিন আহ্বানে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের উদ্যোগে আজকে আমরণ অনশনের তৃতীয় দিন। প্রিয় দর্শক, আমরা যেখান থেকে দেখছি লাইভটি বেশি বেশি শেয়ার করে ইসলামিক সাইবার মিডিয়ার পাশে থাকুন। কথা বলবেন আপনি? প্রিয় দর্শক, রাতের নিউ আপডেট আমাদের পিডিপির ভালো আছে মোটামুটি আর কি। জি ধন্যবাদ। আমরা সারা বাংলাদেশ থেকে আগত প্রতিটি সরকারি দপ্তর, অধিদপ্তর এবং পরিদপ্তরে আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পের মাধ্যমে নিয়োজিত কর্মচারীগণ, আমরা আমাদের প্রতিষ্ঠান রেখে আজকে এই প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব চত্বরে আমরণ অনশন যেটা আমরা পালন করছি। আপনারা জানেন বিগত 3 দিন যাবৎ আমরা এখানে অবস্থান কর্মসূচি করে আমরা আমাদের আমরণ অনশন পালন করে আসছি। আমাদের একটাই দাবি, সারা বাংলাদেশের সকল সরকারি দপ্তর, অধিদপ্তর এবং পরিদপ্তরে ঠিকাদার মুক্ত প্রতিষ্ঠান করার লক্ষ্যে সকল আউটসোর্সিং কর্মচারী যারা আছেন তাদেরকে প্রতিটি প্রতিষ্ঠানে স্ব পদে পুনর্বহাল রেখে ঠিকাদার মুক্ত একটা প্রতিষ্ঠান করার লক্ষ্যে মূলত আজকে আমরা এখানে আমাদের এই অনশন কর্মসূচি আমরা পালন করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দীর্ঘ সময় এই অনশন পালন করতে গিয়ে আমাদের সহযোদ্ধা ভাইয়েরা অনেকে অসুস্থ হয়েছেন, এখানে প্রাথমিক চিকিৎসা নেওয়া হচ্ছে। পাশাপাশি যারা গুরুতর অসুস্থ তাদেরকে আমরা হাসপাতালে অ্যাডমিট করেছি। আমরা আজকের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়কে, প্রধান উপদেষ্টা মহোদয়কে অবগত করতে চাই, আমরা মুসলিম পরিবারের সন্তান। আজকে একটা রোজা, পবিত্র মাহে রমজানের প্রথম দিন। আমরা এই দিনে সেহরি না খেয়ে আগামীকালের রোজা সম্পন্ন করার জন্য আমরা এখানে প্রস্তুত আছি। যদি আপনি আপনার জায়গা থেকে আমাদের সঠিক কোনো সুরাহা না দেন, পাশাপাশি পরবর্তী যে রোজাগুলো আছে আমরা প্রয়োজনে এখানে জীবন দেব, আমরা জীবন দিয়ে প্রমাণ করব যে আমরা কতটা বৈষম্যের শিকার।
আমরা সরকারি দপ্তরে, অধিদপ্তরে, পরিদপ্তরে কতটা বৈষম্যের শিকার হচ্ছি আমরা প্রয়োজনে জীবন দিয়ে বুঝিয়ে দেব। আর যদি মনে করেন এই 95% মুসলিম কান্ট্রিতে আমরা যারা মুসলমান এখন পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচিতে আছি, আমরণ অবস্থান কর্মসূচিতে যারা আমরা এখন পর্যন্ত অবস্থান করছি, আপনার সুদৃষ্টি আমরা কামনা করছি। আপনার একটি মাত্র প্রজ্ঞাপনই পারে আমাদের এই সারা বাংলাদেশের লক্ষাধিক যে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীগণ রয়েছে তাদের ভাগ্য পরিবর্তন করে আজকের এই আমাদের শোষণীয় অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য আপনার একটা প্রজ্ঞাপনই যথেষ্ট। তাই আপনার কাছে আজকের এই প্রোগ্রাম থেকে, আজকের এই অনশন কর্মসূচি থেকে, আমরণ অনশন কর্মসূচি থেকে আপনাকে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলতে চাই, আমাদের প্রতি আর পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আপনার জায়গা থেকে আপনার একটা প্রজ্ঞাপন জারি করে আজকে আমাদেরকে সকলকেই স্ব পরিবারের সাথে আমাদের এক দফা দাবি বাস্তবায়ন করে তাদের সাথে আমাদের এই পবিত্র মাহে রমজান উদযাপন করার জন্য, পাশাপাশি আমরা আমাদের কর্মস্থলে স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা যাতে আমাদের কর্মস্থলে আমাদের সঠিক দায়িত্ব পালন করতে পারি, সেই লক্ষ্যে আপনার দৃষ্টি কামনা করে আজকের মতো আমি এখানে শেষ। এখন পর্যন্ত যারা আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে নাই, জি, এখন পর্যন্ত সারা বাংলাদেশের সকল সরকারি দপ্তর, অধিদপ্তর এবং পরিদপ্তরে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পের মাধ্যমে যে কর্মচারীগণ কর্মরত আছেন, যারা এখন পর্যন্ত এই জাতীয় প্রেস ক্লাব চত্বরে আসতে পারেন নাই, আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলছি, আর কোনো কালক্ষেপণ না করে এখানে আমরা যে ভাইরা উপস্থিত আছি তাদের প্রতি অন্তত পক্ষে আপনার সহযোদ্ধা মনে করে হলেও তাদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে, পাশাপাশি আপনাদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে আপনাদের সকলকেই আগামীকালকের মধ্যে এখানে উপস্থিত হওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আছি। ধন্যবাদ। বিদ্যুৎ, পানি, সব ধন্যবাদ। রাজপথের রণয় কুশইনু বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের জেলা ভিত্তিক প্রতিষ্ঠান প্রতিনিধি প্রিয় ভাইকে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরণ অনশনের তৃতীয় দিন, এই পর্যায়ে সর্বশেষ আপডেট। আপনার বক্তব্য নিয়ে না বহুদিন চাপা মাথা ঘুরায় হুইয়াতে না বলতাম না। আমরা মুগদা মেডিকেল থেকে প্রেস ক্লাবে বসে আছি। আমাদের 1 তারিখ থেকে চাকরি নাই। আমরা এখানে সবাই ভাই বোনেরা বসে আছি। অসুস্থ হয়ে গেছে অনেক ভাইরা, অনেক বোনেরা। স্যালাইন লাগানো হয়েছে, ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়েছে। সরকারের কাছে একটা আবেদন করতে চাই যে আপনি কত লাশ দেখলে আমাদের দাবি মেনে নেবেন। আমরা এতদিন ধরে রাস্তায় পড়ে আছি মা বোনেরা, তারপরও আপনার চোখে কি পড়ে না? আপনি কি দৃষ্টি দেখেন না? আপনার কি দয়া হয় না যে মা বোনেরা যে রাস্তাঘাটে রাত্রেবেলা শুয়ে থাকে, পড়ে থাকে, তাতে কি আপনার একটু মায়া দয়া হয় না? আপনি কেমন সরকার যে আপনার প্রতি একটু মায়া নাই? যদি জনগণের প্রতি যদি মায়াই না থাকে তাহলে সরকারের দায়িত্ব কেন নিছেন? সরকারের দায়িত্বটা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আমাদের দুঃখটা যে বসবে আমরা তাকে গদিতে বসায় দিব। এখন কথা হইলো আমাদের যে দাবিটা আপনারা মেনে নেন। আমাদের চাকরি নাই, আমরা মা বোনেরা সবাই অনেক কষ্টেতে আছি। এখানে রাস্তায় পড়ে থাকি, বাচ্চাদের কোনো লেখাপড়া খরচ দিতে পারতাছি না, ঘর ভাড়া দিতে পারতাছি না। আমরা অনেক অসহায়ের মতো আপনার দিকে তাকায় রয়েছি। আপনি একটু সুদৃষ্টিতে আমাদের দিকে তাকান, আমাদের দিকে তাকায় আমাদের দাবি মেনে দেন, আমাদের চাকরি থেকে বহর করেন, আমাদের দাবিটা মেনে নেন। আমরা অনেক দাবি করি নাই আপনার কাছে, যেহেতু সেই দাবিটা আপনি মানতে পারতেছেন না। আমরা চাই আপনি ভালো সরকার হয়ে আমাদের কাছে থাকেন। আমরা সেই প্রত্যাশাই করি, সারা জীবনকার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি আমাদের ছোট্ট একটা দাবি, আমাদের চাকরি বহর করুক, আমাদের চাকরিটা
পার্মানেন্ট করে দেন, এই দাবি করি আমরা, আর কিছু না আপনার কাছে। ঠিক আছে, আউটসোর্সিং প্রথা বাতিল করেন। যে দালালেরা নাকি মেয়েদের ব্যবসা করে আর ঠিকাদার আমাদের রক্তের ব্যবসা করে, আমাদের মাথা বিক্রি করে খায়, সেই জায়গায় কেন আপনারা এই কোটাটা বাতিল করেন? একটা দালাল যদি অন্যায় করে তাহলে দালালকে শাস্তি দেন, কিন্তু কেন আপনার ঠিকাদারকে শাস্তি দেন না? আমাদের সব সময় বলে 1 লাখ টাকা করে টাকা দিতে, প্রতি টেন্ডারে আমাদের কাছ থেকে 1 লাখ টাকা 2 লাখ টাকা করে খাইতেছে। আমরা তো গরিব মানুষ, তাই না? গরিবের জন্যই তো আমরা সেখানে কাজ করি, গরিব না হলে তো কাজ করতাম না। তাহলে কেন আমাদের এত টাকা প্রতি বছরে গণতে হবে? 1 লাখ 2 লাখ টাকা কি আমার মতো মানুষে কামাই করতে পারে যে গণতে হবে? তাহলে আপনার কাছে দয়া করে আমরা অনুরোধ করে মা বোনেরা বলতেছি, আপনারা ঠিকাদার বাদ করেন, ঠিকাদার বাদ করে সব প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের নিয়োগ দেন, প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের দেন, আমরা কর্ম করে দুটো ডাল ভাত খাই। ঠিকাদার থাকলে আমাদের প্রতি জুন জুলাইতে টেন্ডার হয়, তখন তারা আমাদের কাছ থেকে দাবি করে 1 থেকে 1.5 লাখ টাকা। আমরা কি বছরে কি 1.5 লাখ টাকা কামাই করতে পারি? আমাদের বেতন কত টাকা? সেই টাকাতে আমরা ঘর ভাড়া দেই, বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, আমরা খাওয়া দাওয়া করি। তাইলে সেই জায়গায় কেন আমাদের ঠিকাদার জন্য প্রতি বছরে আমাদের 1.5 লাখ টাকা গণতে হবে? এখানে তো কোনো ভাইয়েরা বড় লোক না, কোনো বোনেরা বড় লোক না। বড় লোক হলে তো আউটসোর্সিংয়ের চাকরিতে কেউ নিয়োগ দিত না, কেউ করতো না এই চাকরি। কিন্তু আমরা ছোট চাকরিগুলো আমরা করি, কেন করি? যত আমরা 2টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারি। কিন্তু প্রতি ঠিকাদার আমাদের থেকে মাথা প্রতি যে 1.5 লাখ টাকা চায়, 1 থেকে 1.5 লাখ টাকা যে তারা চায়, আমাদের কি সম্ভব হয় প্রতি বছরে দেওয়াটা? আমি ডক্টর ইউনূস স্যারের কাছে একটাই অনুরোধ করব, আপনি ঠিকাদার বাতিল করেন, আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের নিয়োগ দেন, আমরা খায়া পড়ে বাঁচতে চাই। আর যদি আপনি না দেন, যদি বলেন আমাদের লাশের উপরে থাকলে, লাশ হইলে পরে যদি আপনি আমাদের দাবি মেনে নেবেন, তাহলে সেটাও আমাদের বলে দিন, আমরা এখানে না খায়া আমরা মরে যাব। আমরা আপনাদের কাছে দাবি করতেছি একটাই, আমাদের চাকরি ফেরত দেন, ঠিকাদার বাতিল করে। আমাদের আর কিছু চাওয়ার নাই আপনার কাছে। আপনি তো বিলে খুব দয়াশীল একটা সরকার, আপনার কাছে আমরা দয়া ভিক্ষা চাই। এই বলে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মুগদা মেডিকেল কলেজের প্রিয় বোনকে। মুগদা মেডিকেল কলেজের প্রিয় বোন তার কথার মাধ্যমে ঠিকাদার প্রথা বাতিলের বৈষম্যর কথা তুলে ধরছে, যেটা আমরা আফার মুখ থেকেই শুনতে পাইছি। প্রিয় বন্ধুরা, আপনার সাথে থাকুন, লাইভটি যে যেখান থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করে দিয়ে ইসলামিক সাইবার মিডিয়ার পাশে থাকুন। প্রিয় বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে আহত ভাইয়েরা আহত হচ্ছে, দিনের পর দিন আহতর সংখ্যা বেড়ে যাচ্ছে। একটু আগেও আমাদের পিডিপির মঞ্জু ভাইকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেছে। এই দেখেন মুগদা মেডিকেল কলেজের আমার বোন কি অসুস্থ হয়ে কেরালা পরে ছেলান যাচ্ছে। এই দেখেন ছেলানের থুব। আপা, আপনি কি একটু কথা বলবেন? আপনি তো অসুস্থ হয়ে গেছে, স্যালাইন লাগাইতে কথাও বলতে পারি না। যদি মারা যায় মুগদা মেডিকেলের প্রশাসনে দায়ী থাকবো, আর ডক্টর ইউনূস দায়ী থাকবো। আমার যদি কোনো কিছু হয়, এরা মুগদা মেডিকেল সব দায়ী। আর এখনো আপনাদের আন্দোলনে শরীক হয়নি, তাদের প্রতি আপনার কি আহ্বান থাকবে? তাদের সবাইকে বলি, আপনারা যেখানে আছেন সবাই চলে আসেন, প্রেস ক্লাবে আসেন, একসাথে থাকেন, তাহলে কাজ হবে না, তো কাজ হবে না। আসেন সবাই। দেখেন আমরা 22 তারিখ থেকে যুদ্ধ করতে করতে এখন স্যালাইন লাগাতে হয়েছে, বুঝেন তাহলে কি পরিমাণে অসুস্থ। আজকে প্রথম রোজা, কালকে আল্লাহ যদি বাঁচায় সবাই একটু সকালে আসার চেষ্টা করবেন। কালকে যদি সবাই সকাল সকালে আসেন, হয়তো আমাদের প্রোগ্রামটা আর একটু ভালো হবে। দেখেন সবাই একটু সকালে আসেন। কালকে রবিবার, আগামীকাল রবিবার, আপনারা সকলে সবাই যে যেখানে আছেন সবার কাছে একটা অনুরোধ করি, আপনারা সবাই আসেন। সবাইকে অনুরোধ করছি আগামীকাল 10টার ভিতরে সবাই এখানে থাকবেন। আপনাদের মূল দাবি কি? আমাদের মূল দাবি, আমরা এই ঠিকাদার প্রথা চাই না, ঠিকাদার বাতিল চাই। ঠিকাদারের সমস্যা আছে, উনি প্রতি বছর 1 বছর গেলেই ওনার 2-3 লাখ টাকা করে ওনার দিতে হয়। আমাদেরকে বাদ দিয়ে নতুন করে লোক নিবে, সেক্ষেত্রে পুরান লোক থাকতে গেলে একই পরিস্থিতি।
তারপর 6 মাস 1 বছর পর পর অন্য কন্ট্রাক্ট চেঞ্জ করে নতুন ঠিকাদার আসে। আমরা এই ঠিকাদার চাই না, প্রশাসনের মাধ্যমে থাকতে চাই। আচ্ছা, আপনাদের থেকে যে 2-3 লাখ টাকা করে নেয়, আপনারা এই কথাগুলো কি বৈষম্যের কথা কি সরকারি কোনো উদ্যোগ কর্তৃপক্ষকে বলছেন? হ্যাঁ বলছি। তারা কি জবাব দেয় আপনাদেরকে? তারা তো কোনো ধরনের কোনো কিছু এখন আমাদেরকে বলে না। তারা বলে না কোনো কিছু, তাদের কাছে আমরা এখনো কোনো কিছু পাইনি। ধন্যবাদ আমাদের মুগদা মেডিকেল কলেজের প্রিয় বোনকে, যিনি রাজপথে সবসময়ই থাকে। এই দেখেন প্রিয় বন্ধুরা, দেখেন আমাদের প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে থাকেন আমাদের এই ফারুক ভাই, পিডিপির ফারুক ভাই কি অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ থেকে মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে ওনাকে। দেখেন প্রিয় বন্ধুরা আপনার সাথে থাকুন। আমাদের ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ফারুক ভাই, রাজপথের লড়াকু সৈনিক, সে ফারুক ভাই অসুস্থ হয়ে আমাদের মাঝে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পিডিপির ফারুক ভাই, আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি, দেখেন অসুস্থ হয়ে রাজপথে আছে। আর আপনারা বাসায় বসে বসে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিসির প্রিয় ফারুক ভাই অসুস্থ হয়ে আমাদের মাঝে। যারা ভাই এখন আসেননি অতি দ্রুত ঢাকা জাতীয় প্রেস ক্লাবে আসবেন। এই বিজয়ের প্রিয় বন্ধুরা আমরা এখন ফারুক ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে কিছু শোনাবো। উনি অসুস্থ, তারপরও আমরা আপনাদেরকে একটু কথা না বললে না হয়। আমরা মরলে কি আর না মরলে কি, সরকার তো আমাদের দিকে দেখে না, আমাদের বৈষম্য দূর করে না। আমাদের কে আছে? আল্লাহ ছাড়া আমাদের কেউই নাই। আল্লাহ যদি আমাদের মুক্তি করে তাইলে মুক্তি পাবো, আর নাইলে মুক্তি পাবো না। নিতে মারাতে একবারে মারা ভালো। আল্লাহ তুমি নিয়ে যাও, এই মারার থেকে আমি নিয়ে যাও আল্লাহ, আর নাইলে এই দাসত্ব থেকে মুক্তি দাও আল্লাহ, এই দাসত্ব থেকে মুক্তি দাও আল্লাহ। আল্লাহ তুমি নিয়ে যাও, নাইলে আউটসোর্সিং নামক দাস কোটার থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও আল্লাহ। ঠিকাদাররা আমাদের সব সময় রক্ত চুষে খাচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ফারুক ভাইয়ের মুখ থেকে শুনতে পাচ্ছেন কতটা নির্যাতিত নিষ্পাসিত হলে, কতটা কষ্টের মাঝে হলে ফারুক ভাই নিজের মুখ থেকেই বলতে পারে আল্লাহ আপনি আমাকে নিয়ে যান। একজন মানুষ তখন এই কথাটা বলে যখন নিশ্চয় হয়ে যায়, তার মুখেই এই কথাটা মানাই। সেম আজকে ফারুক ভাইয়ের মুখ থেকে কথাটাই আসছে
বন্ধুরা, আমরা এখন আরেকজন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আরেকজন সৈনিকের কাছ থেকে আমরা শুনতে পাবো। আপনারা পাশে থাকেন। আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের আউটসোর্সিং ভাইরা আমার, আপনাদের প্রতি বারবার আকুল আবেদন জানাচ্ছি। ভাইরা, আজ আমরা সফলতার শীর্ষে। আজকে মাজারুল ভাই আসছিল, মাজারুল ভাই নাহিদ ভাইয়ের কাছে গেছে, আমাদের সকল দাবি দেওয়া নিয়ে তিনি ওইখানে কথা বলতেছে। তো ভাইরা, আমরা যদি সফল হই তাহলে এই সুযোগ কি আমরা একাই ভোগ করব? কেন রে ভাই আপনারা এত নিষ্ঠুর হতে পারেন? কেমনে পারেন? আমি বলবো, সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, কালকে সারা দিন আজকে আমরা এখানে সেহরি করব সবাই মিলে। আমার ভাইয়ের আছে, আপনাদের কিছু বলতে পাই না রে ভাই। আপনারা কিরকম মনের মানুষ? আমি যদি রংপুর থেকে আসতে পারি, তাহলে আপনারা ঢাকা থেকে কেন আসতে পারবেন না? আপনারা সবাই চলে আসেন ভাই। আপনাদের কাছে আকুল আবেদন করতেছি, আপনারা সচিবালয়ের সামনে প্রেস ক্লাবে চলে আসেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই আজকে না পারেন কালকে 2টার আগে আমাদের এক কর্মসূচি, একটা নতুন প্ল্যান আছে। আপনারা সবাই রোজা নিয়ে ইনশাল্লাহ এখানে ইফতার করার নিয়তে চলে আসবেন। আমাদের 2টার সময় একটা নতুন একটা ডিসিশন আসবে, নতুন একটা প্ল্যান আছে। তো এইখানে আমাদের জনবল দরকার। আমি সকল ডিভিশন, সকল বাংলাদেশের এই ঢাকা শহরের মধ্যে স্বাস্থ্য খাতে, ওয়াসাতে, ডিপিডিসিতে, আপনার নেস্কো, ডেস্কো, স্বাস্থ্য খাত, মুগদা মেডিকেল, সকল মেডিকেল, স্বাস্থ্য, মেট্রো যারা যেখানে আছেন সবাই একটু প্রেস ক্লাবের সামনে চলে আসবেন। দয়া করে বলতেছি ভাই, আমাদের এখানে কিছু লোক লাগবে। আমাদের নতুন একটা প্ল্যান আছে। তো আমরা সবাই রোজা নিয়ে আমরা সবাই এখানে চলে আসব। আমরা কালকে হয়তো বা রাস্তায় শুয়ে পড়তে পারি। এই রোজা নিয়ে আমরা আমাদের দাবি আদায় করে নিয়ে ইনশাল্লাহ কালকের মধ্যে ঘরে ফিরবো। তাই আমাদের অনেক জনবল লাগবে। আমরা যদি কালকের মধ্যে জনবল নিয়ে রাস্তায় শুয়ে পড়তে পারি, তো রমজান মাস, পুলিশ আমাদের জলকামান মারবে না, পুলিশ আমাদেরকে গুলি ছুড়বে না। তো আমাদের এক নতুন প্ল্যান আছে ভাই। তো আপনারা সবাই রোজা নিয়ে আমাদের প্রেস ক্লাবের সামনে আসবেন। আমাদের এই ফারুক ভাই অনেক অসুস্থ ভাই। দেখেন, এই মানুষটা নিরলস ভাবে আমাদের জন্য কাজ করে যাচ্ছে, কিন্তু আমরা ঘরে শুয়ে আছি ভাই। আমি আজ 7 দিন থেকে এখানে, আমিও প্রায় অসুস্থ। না জানি কখন আমার হার্টের সমস্যা, আমার একটু জোরে কথা বললে আমার হার্ট দুর্বল হয়ে যায়, না জানি কখন আমারও মেডিকেলে যাওয়া লাগে। তো ভাইরা আমার, আমরা কালকে 2টার আগে এই প্রেস ক্লাবের সামনে সবাই অবস্থান করব। আমরা যত জনবল দেখাতে পারবো। অলরেডি অনেক টিভি চ্যানেল, 71 টিভি, আর টিভি, যমুনা, সব টিভিতেই আমাদের এই অবস্থান কর্মসূচি, আমাদের এই আমরণ অনশনের কথা জানিয়েছে। পুরো বাংলাদেশের মানুষ, অনেক মানুষ, পুরো বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ, শ্রমিকের এই রমজান মাসে আমরা আজকে নামাজ পড়তে পারি নাই। অনেক দেশের টিভি চ্যানেল এটা দেখাইছে যে শ্রমিকরা রাস্তায়, অনেক ইসলামিক দেশ, অনেক স্বাধীন ইসলামিক কান্ট্রি আছে, আমাদের এই তীব্র নিন্দা জানাইছে যে শ্রমিক আজকে রমজান মাস, তারা রোজার মাস, তারা রাস্তায় দাঁড়িয়ে তো আপনার নামাজ পড়েছে। তো আমরা সবাই ভাই সবার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা সবাই আসেন, আমাদের সাথে যোগ দেন। আর কালকের কর্মসূচিতে আমরা যাতে জয়ী হয়ে ঘরে ফিরতে পারি, এই কামনাই করি। আকর্ষণ করে বলতেছি ভাই, আমরা সবাই আসবো ইনশাল্লাহ। বলবেন প্রিয় বন্ধুরা, আপনারা শুনতে পেয়েছেন এই দাসত্বর কথা, আপনারা শুনতে পেয়েছেন ব্রিটিশের রেখে যাওয়া সে দাসত্বর কথা। আমরা এক একজন প্রতিনিধি থেকে শুনতেব এবং আমরণ অনশন কেন দিয়েছে তার সকলই ডিটেলস আমরা শুনতে পাবো।
ততক্ষণ পর্যন্ত আপনারা আমার পাশে থাকেন, ইসলামিক সাইবার মিডিয়ার পাশে থাকেন। প্রিয় বন্ধুরা, আমরা এখন কথা শুনবো কেন্দ্রীয় প্রতিনিধিদের কাছ থেকে। কেন্দ্রীয় আসো মোরা বিজয় হব যদি থাকি একতা, যদি না থাকি একজন একজনেরই পাশে, তাহলে আমাদের এই বিজয় আসবে না কবু হয়ে। তাই সকল বন্ধুরা আমরা আসেন, বিজয় আমাদের হবে। দেখেন আমরণ অনশনে যোগ দিয়েছে জাতীয় হৃদরোগ ইন্ডাস্ট্রিজ হাসপাতাল আউটসোর্সিং কর্মচারী ভাইয়েরা। প্রিয় বন্ধুরা, আজকের লাইভটি এই পর্যন্তই। আমি ঠিক 12টার মধ্যেই আসবো আবারও। সে পর্যন্ত আমার সাথে থাকুন। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য।